তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে থাকবে 9 লাখ সদস্য, এর মধ্যে 6.25 লাখ আনসার, 1.5 লাখ পুলিশ, 1 লাখ সেনা সদস্য এবং 37,000 বিজেপি। তো এই আইন শৃঙ্খলা বাহিনীর জন্য প্রচুর পরিমাণে অস্ত্র কেনা হচ্ছে। হ্যাঁ, সম্প্রতি প্রচুর পরিমাণে অস্ত্র কেনা হয়েছে। 71 টিভির একটি তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে জানুয়ারির প্রথম 10 দিনে প্রায় 50 কোটি টাকার অস্ত্র কেনা হয়েছে এবং এর 5 মাস আগে যথাক্রমে 35 কোটি এবং 19 কোটি টাকার অস্ত্র কেনা হয়েছে। এই অস্ত্রগুলো বেশিরভাগই চীন এবং তুরস্ক থেকে আনা হয়েছে এবং অস্ত্রগুলোর মধ্যে হোয়াট এভার ইউ ক্যান থিঙ্ক অফ সবকিছুই আছে, শর্টগান, মেশিন গান, রাইফেল থেকে শুরু করে সবকিছু। তো এই অস্ত্রের বেশিরভাগই আনা হয়েছে আনসারদের জন্য, আনসার বাহিনীটির জন্য। একটু এই তথ্যটি মাথায় রাখুন আনসারদের জন্য, পরে আপনারা আমার আলোচনায় অনেক কিছু ডট মিলিয়ে নিতে পারবেন। তো এখন প্রশ্ন হলো, কেন নির্বাচনের সময় আপনার এত অস্ত্রের দরকার হলো? আমরা কি আমাদের গত নির্বাচনগুলোতে কখনো এত অস্ত্র দেখেছি? এই অস্ত্র কার কাছে যাবে, কে ব্যবহার করবে? আবার দেখুন, শুধুমাত্র অস্ত্র নয়, নির্বাচনকে ঘিরে সমুদ্র এবং উপকূলীয় এলাকায়ও নাকি 7টি যুদ্ধ জাহাজ মোতায়েন থাকবে, নিয়োজিত থাকবে 5,000 নৌসদস্য, বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার, এই অনেক কিছুই নাকি সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে। দর্শক, দেশে কি যুদ্ধ চলছে? যুদ্ধ জাহাজের কেন প্রয়োজন পড়লো বুঝতে পারছি না। আগের নির্বাচনগুলোতে কিন্তু আমরা কখনোই এই ধরনের প্রস্তুতি দেখিনি। অন্যদিকে দেখুন, এখনো কিন্তু হাজারেরও বেশি লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি। নির্বাচনের আগে এই অস্ত্র উদ্ধারের জন্য দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর চাপ ছিল। সরকার মোটেও সেদিকে নজর দেয়নি বা নজর দিতে চায়নি এবং নিজেদের দায়িত্ব এড়াতেই স্বরাষ্ট্র সাখাওয়াত সাহেব কি বললেন? তিনি বললেন যে লুট হওয়া অস্ত্র নির্বাচনে ব্যবহার হবে না। এই যে উনি আমাদের এই নিশ্চয়তাটুকু দিলেন, কিভাবে দিলেন? উনি কি তার মানে জানেন কাদের কাছে অস্ত্রগুলো আছে? না জানলে তো এ ধরনের কথা বলা সম্ভব নয়। এখন লুট হওয়া অস্ত্র বাইরে রেখে নির্বাচন যে কতটা ভয়ঙ্কর, এগুলো আমরা অনেকবার অনেক মিটিং এ আলোচনা করেছি, তাই না? দেশটাকে কিরকম একটা ভয়ঙ্কর জায়গায় ঠেলে দেওয়া হলো। এদিকে দেশের বিভিন্ন এলাকায় আপনারা দেখেছেন গত 5-6 মাস ধরে বিভিন্ন এলাকায় অস্ত্র তৈরির কারখানা পাওয়া গেছে। বিদেশি অস্ত্র সহ, দেশি অস্ত্র সহ বিভিন্ন ধরনের অস্ত্র পাওয়া গেছে। জামাত শিবিরদের এবং উগ্রপন্থী নেতাদের এর সাথে পাওয়া গেছে এবং এমন সব অস্ত্র পাওয়া গেছে যেগুলো সাধারণত আমাদের দেশে আমদানি হয় না। তো এর মধ্যে একটি ঘটনা, আমি লিঙ্কটা দিতে পারলাম না কারণ এটি একটি ভিডিও ছিল, যে ঘটনা হলো সেনাবাহিনীর একটি দল 7.62 ক্যালিবারের একটি পিস্তল উদ্ধার করেছে এবং সেখানকার ওসিকে তারা জিজ্ঞেস করছে যে এটি কোথা থেকে এলো, এটি তো জার্মানির পিস্তল। তো ওসি বলছে যে হ্যাঁ অবশ্যই চোরাপথে এসছে স্যার। ইয়েস, চোরাপথে অনেক অস্ত্র আসছে, এতে কোনো সন্দেহ নেই। সম্প্রতি পাকিস্তানের সাথে আমাদের আকাশপথ সহজ হয়েছে। আমরা সবাই জানি, যে অনেকে পাসপোর্ট ছাড়াই নাকি এখন দুদেশে যাতায়াত করতে পারবেন। তো তাহলে কারা আসছে, তারা কি নিয়ে আসছে, কারা যাচ্ছে, তা কিন্তু আমরা কিছুই জানি না। এগুলো নিয়ে কিন্তু আপনি পরবর্তীকালে কোনো নথি পাবেন না। শোনা যায় যে ঢাকা বিমানবন্দরে যে আগুন লাগার ঘটনা ঘটেছিল সেখানে বড় ধরনের কোনো অস্ত্রের মজুদ ছিল, কোনো একটা কিছু ধামাচাপা দিতেই নাকি বিমানবন্দরে আগুন লাগানো হয়েছিল। আমি আপনাদের তথ্য দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন, খুঁজেও দেখবেন। তো শুধু কি বিমানপথ দর্শক, আমরা জানি চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়েও কিন্তু এখনো পাকিস্তানি জাহাজকে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই পণ্য খালাসের অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে আমরা দেখেছি সেখানকার 2 কাস্টমস অফিসার নিয়মের বাইরে গিয়ে চেক করতে গিয়ে পপি বীজের সন্ধান পেয়েছিল। এই পপি বীজ ধরা খাওয়াটা হয়তোবা একটা আইওয়াশ ছিল। আমরা জানি না এর আড়ালে আরো কত কি ঢুকেছে, কত ধরনের অস্ত্র ঢুকেছে, কাদের কাছে সেই অস্ত্র গেছে। এই কাস্টম অফিসার দুজনকে পরে কে বা কারা হামলা করেছে সেটাও কিন্তু আমাদের মনে আছে, তাই না দর্শক? এখন এই অস্ত্র কাদের হাতে যাচ্ছে? দেশের উগ্রপন্থীদের হাতে, জামাতের হাতে, নাকি রোহিঙ্গাদের হাতে? 22 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সশস্ত্র বাহিনীর বিভাগ থেকে নির্বাচনকে ঘিরে একটি সতর্কতামূলক নির্দেশনা এসেছে, যেটি আমরা আসলে আল জাজিরার সাংবাদিক
জুলকারনাইন সায়েরের পোস্ট থেকে জানতে পারি। তিনি এই ডকুমেন্টটি শেয়ার করেছিলেন, সেখান থেকে আমি নিয়েছি। এই ডকুমেন্ট থেকে যেটা নিশ্চিত করা যায় সেটা হলো রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সশস্ত্র দল উপস্থিত রয়েছে এবং অবৈধ অস্ত্র মজুদ আছে, যা নির্বাচনকালীন সময়ে হয়তোবা কক্সবাজারে বা দেশের অন্যান্য বিভিন্ন জায়গায় নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতে পারে। তো এই স্বার্থান্বেষী মহল কারা সেটা কি অনুমান করতে আমাদের খুব বেশি কষ্ট হয়? রোহিঙ্গাদের সাথে কাদের উঠা বসা? আমাদের দেশের উগ্রবাদী ইসলামপন্থী দলগুলোর, তাই না? এ তো গেল বিভিন্ন অবৈধ এবং বৈধ পথে অস্ত্রের আনাগোনার কথা। এটার সাথে আপনারা মাথায় রাখবেন দেশে গড়ে ওঠা বিশেষ কিছু বাহিনীর কথা। দেখুন, আমি আপনাদের এখানে দুটি তথ্য জানাচ্ছি। বাংলাদেশে প্রায় ৯,০০০ তরুণ তরুণীকে আত্মরক্ষার নানা কৌশল এবং আগ্নেয়াস্ত্র বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার এক নজিরবিহীন কর্মসূচি হাতে নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আরেকটি তথ্য হলো, আমি আরেক জায়গায় সে লিঙ্কটি দিয়েছিলাম, এখন পাচ্ছি না, এটা নর্থ ইস্টের লিঙ্ক, যে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমিও নাকি ইসলামী ভাবাপন্ন মনোভাবাপন্ন প্রায় ১০,০০০ তরুণকে দিয়ে একটি মিলিশিয়া বাহিনী করার চেষ্টা করছেন। অন্যদিকে দেখুন, এক সূত্র থেকে জানা যায় যে আনসারের যে নতুন পরিচালক, এই যে ৫ই অগস্টের পরে যার নিয়োগ হলো, তিনি প্রায় ৩,৩০০ জন সাধারণ ছাত্র শিবির ও হিজবুত তাহরির অ্যাক্টিভ সদস্যকে আনসারে নিয়োগ দিয়েছে। এছাড়া আপনাদের আরেকটা কথা যদি বলি, নির্বাচনের মাঠে যেহেতু আনসাররাই থাকবেন যারা AVMIS নামের একটি সফটওয়্যার ব্যবহার করবে, এই সফটওয়্যারের দায়িত্ব পালনের জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে জামাত ও উগ্রপন্থী আরো ৫,৫৭,০০০ আনসার VDP সদস্যকে। আগে আপনাদের বলেছিলাম এই সরকার বেশিরভাগ অস্ত্র কিনেছে আনসারদের জন্য, ডটগুলো আপনারা মিলিয়ে নেবেন। তো তাহলে আমাদের দেশের আমাদের সাধারণ আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও কতগুলো গ্রুপ আছে দেখেছেন? একদিকে অস্ত্র আসছে, একদিকে ফিলসফিক্যালি ও যুদ্ধ ট্রেনিং দিয়ে কিছু শ্রেণীকে তৈরি করা হচ্ছে, মিলিশিয়া বাহিনীকে তৈরি করা হচ্ছে এবং তাদেরকে সিস্টেমে অফিসিয়ালি ঢোকানো হচ্ছে। খুবই প্ল্যান মাফিক হচ্ছে সবকিছু, তাই না? তো এই যে এত অস্ত্র আসছে, এত গোপন মিলিশিয়া বাহিনী গড়ে উঠছে, এগুলো কিসের আলামত? এরা কাদের সাথে যুদ্ধ করবে? তবে নির্বাচনকে কেন্দ্র করে যে এক মহা সহিংসতা ঘটতে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের এই সরকার এবং সশস্ত্র বাহিনী বুঝতে পারছে। আর এ কারণেই নির্বাচনের দিন সরকার সারা দেশে সরকারি বেসরকারি হাসপাতালগুলোকে বলেছে যে যেন প্রস্তুত থাকে, হ্যাঁ, এমার্জেন্সি রুমগুলো যেন প্রস্তুত থাকে, অ্যাম্বুলেন্স যেন প্রস্তুত থাকে। আপনারা কি এর আগে কোনোদিন কোনো নির্বাচনে এ ধরনের হাসপাতাল প্রস্তুতের কথা শুনেছিলেন দর্শক? শোনেননি। কিন্তু সেনাবাহিনী কিন্তু জানিয়েছে যে নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা রুলস অফ এঙ্গেজমেন্টের মধ্যে থেকে অতিরিক্ত বল প্রয়োগ করবে। সরকার, নির্বাচন কমিশন, বেসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা নাকি প্রস্তুত। তারপরেও যদি সেটা না পারে, তাহলে সকল সহিংসতা নাকি আওয়ামী লীগের, এটা তারা বলেছে। তো আওয়ামী লীগ তো মাঠে নেই, আওয়ামী লীগের বড় নেতারা আছেন দেশের বাইরে, তৃণমূলের নেতারা আছেন হয় পালিয়ে অথবা জেলে, তাদের হাতে নেই কোনো অস্ত্র, নেই কিছুই, তাহলে কেন তাদের দায়ী করা হবে? আবার শুধু আওয়ামী লীগকে ঠেকাতে কেন এত বাহিনী, এত অস্ত্র লাগবে? তাহলে প্রশ্ন আসে, এই আয়োজন কি শুধু নির্বাচনকে ঘিরে, নাকি দেশে বড় কিছু ঘটবে বলে তার প্রস্তুতি নেওয়া হচ্ছে? কথা হলো দর্শক, যে সহিংসতা হবে বলে তারা মনে করছে, সরকার এবং সেনাবাহিনী মনে করছে, সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে ভোটারদের সেই সহিংসতা থেকে নিরাপত্তা দিতে পারবে? অবশ্যই তারা প্রস্তুত, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ ছিল না কখনোই। কিন্তু আমাদের সন্দেহ ছিল তাদের ইচ্ছাটা নিয়ে, এবং সেই সন্দেহ এখনো আছে, কারণ গত ১.৫ বছরে আইন শৃঙ্খলার চরম অবনতি সত্ত্বেও তারা কিছু করেনি, বিশেষ করে সেনাবাহিনী। সেনাপ্রধান ৫ অগস্টের পরে বলেছে না, আই উইল টেক কেয়ার, বাট হি নেভার টুক কেয়ার, অর শুড উই সে হি নেভার ওয়ান্টেড টু টেক কেয়ার। গত ১৬ মাসে জনগণ তাদের অকথ্য ভাষায় গালাগালি করেছে। ধানমন্ডি ৩২ নম্বরের সামনের ঘটনাগুলোই আপনারা চিন্তা করুন। হাসনাত
এবং ফুয়াদ এরা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চেয়েছে। আর্মির সামনে সশস্ত্র স্বতন্ত্র পার্টিদের উপরে, কিন্তু আর্মি কিছু করতে পারেনি। তারপর দেখুন জামাতি একজন সদস্য তার অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে চাইলেন, হ্যাঁ, এবং তাকে যখন ঢুকতে দেওয়া হলো না তিনি সেটা নিয়ে খুবই হইচই করলেন। তো এই অবস্থায় এই আর্মির উপর কি আমরা নির্ভর করতে পারি যে আর্মি আমার ট্যাক্সের টাকায় চলছে, সে কি আমাকে নিরাপত্তা দিবে? এই কনফিডেন্স কি আমি পাই? অন্যদিকে আমরা যদি গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর দিকে তাকাই, তারা কি পারবে নির্বাচনের দিনের সহিংসতা ঠেকাতে? এই বাহিনীটি তো পুরো কোমরই ভেঙে দেওয়া হয়েছে। একজন পুলিশের এখন মাথা দিয়ে কি যায় আমি জানি না, কেননা এখন জনসাধারণ যখন তখন পুলিশের গায়ে হাত তুলে, তাদের টেনে হিচড়ে ধরে, তাদের যানবাহনের উপর আঘাত হানে। ধানমন্ডি 32 নম্বরের সামনে আপনারা দেখেছেন যে এক এনসিপি নেত্রী পুলিশকে ফাক বলে গালি দিয়েছে, ইংলিশে শাসাচ্ছে। আপনারা দেখেছেন যে হাতিরঝিলে একজন অতিরিক্ত পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনারকে বেদম মারধর করেছে কিছু যুবক, শুধুমাত্র বাকবিতণ্ডার ভিত্তিতে। তো এই যে গত পরশুদিন ইনকিলাব মঞ্চের সাথে পুলিশের সংঘর্ষ, আবার যে সংঘর্ষ হলো, আপনারা কিছু ভিডিও ক্লিপ দেখেছেন কিনা জানি না, 4-5 জন পুলিশকে তারা সবাই মিলে ঘিরে ধরলো। তারপর সুরভি, যে মেয়েটা 50 কোটি টাকার চাঁদাবাজিতে ধরা খেলো এবং একদিনের মুক্তি পেল, সেই সুরভি এবং ডাকসুর জুমা নারী পুলিশদের গলা টিপে ধরেছে, তাদের অকথ্য ভাষায় গালাগালি করেছে। তো পুলিশের তো কোমর ভাঙা, এই সন্ত্রাসী দ্বারা তাদের কোমর ভাঙা, এই সরকার দ্বারা তাদের কোমর ভাঙা। পুলিশ এখন কি করছে বুঝতে পারছে না, কি করবে তারা বুঝতে পারছে না। তাদের মন থেকে কি তাদের সহকর্মীদের মেরে ফেলার, পুড়িয়ে ফেলার, মেরে ঝুলিয়ে রাখার স্মৃতি চলে গেছে? যায়নি। কিন্তু তারা বুঝতে পারছে না বর্তমান পরিস্থিতিতে তারা কোন দিকে যাবে। বেশি কঠোর হলেও দোষ, ছাত্রদের কাছ থেকে মার খাবে, নিশ্চুপ থাকলেও মার খাবে। নির্বাচনের দিন যদি মহা কোনো সহিংসতা হয়, এরা কি এই মানসিকতা নিয়ে সেটা ঠেকাতে পারবে? আমার আপনার জীবনের নিরাপত্তা দিতে পারবে? অন্যদিকে দেখুন এই নির্বাচনকে নিয়ে এক বিশাল টাকার খেলা চলছে। আপনারা যদি জানেন যে এই নির্বাচনের জন্য খরচ হচ্ছে 3000 কোটি টাকারও বেশি, গত নির্বাচনের দ্বিগুণ। একে ঘিরে কিন্তু দুর্নীতিও কম হচ্ছে না, ঠিক আছে? তো আপনারা অবশ্যই বলতে পারেন যে এখন গণভোটের জন্য টাকা একটু বেশি লাগবে, কিন্তু যে গণভোটের কোনো তাৎপর্য নেই, কোনো মিনিং নেই, সেই গণভোটের জন্য টাকা খরচ করাটা নেহায়েত অপচয়, তাই না? গত কয়েকটি আলোচনায় আপনাদের বলেছিলাম দেশের অর্থনীতির এখন কোমর ভাঙা অবস্থা, এই সরকারের হাত ধরেই সে কোমরটা ভেঙেছে। এই অবস্থায় এই ধরনের বিশাল অঙ্কের চাপ দেশের অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে বলতে পারেন? এই নির্বাচনে যেই খরচটা হবে না, সেটা কিন্তু আমার আর আপনার উপর দিয়ে যাবে। ট্যাক্স বাড়ানো হবে, জিনিসপত্রের দাম বাড়ানো হবে, তাই না দর্শক? তো এই হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে হাস্যকর নির্বাচনের পরিকল্পনা। ৭১কে মুছে দেওয়ার নির্বাচন, শহীদের রক্তের উপর শপথ করা সংবিধান বদলে দেওয়ার নির্বাচন, নারীকে ঘরে বন্দি করার নির্বাচন। এই সবকিছুকে থামাতে এই নির্বাচন বর্জন করা আমাদের একমাত্র উপায়। সাথে এটাও অবশ্যই মাথায় রাখবেন যে নিরাপত্তার কথা। আপনি যে ভোট দিতে যাবেন, এতক্ষণ যে আলোচনা করলাম, এত অস্ত্রের মধ্যে, এত অবৈধ অস্ত্র, বৈধ অস্ত্র, অবৈধ মিলিশিয়া বাহিনী, এসবের মধ্যে কি আপনি যে ভোট দিতে যাবেন, আপনি কি নিরাপদ? কিছু যদি একটা হয়ে যায়, সেটার দায়িত্ব কে নেবে? যে সহিংসতার ছক তারা এঁকেছে, সেখান থেকে নিজেদের নিরাপদ দূরত্বে রাখুন, ঘরে থাকুন। জানি না 12 তারিখের পরে কি হতে যাচ্ছে। নির্বাচনের আগে এটাই আমাদের শেষ ফিনিক্স মেমো। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরে আবার দেখা হবে। সবাই প্লিজ নিরাপদে থাকবেন। জয় বাংলা।